প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমি জানি তোমরা অনেক সুন্দরভাবে প্রিয় শিক্ষকদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছে। এই জন্য আমি প্রিয় অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে, আমার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে, সর্বোপরি আমার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত ক্লাসে ভেক্টর সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা ভেক্টরের দ্বিতীয় একটি ক্লাস নিতে যাচ্ছি। দেখো, তোমরা তোমাদের রোল নাম্বার এবং নাম কমেন্ট করে জানিয়ে দিবে কে কে ক্লাসে অংশগ্রহণ করতেছ, এবং আমি তোমাদের প্রতি দোয়া ও শুভকামনা রাখছি যেন তোমরা সুস্থভাবে আজকে ক্লাসটা সম্পাদন করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা গত দিন যখন ক্লাস করছিলাম তখন আমরা বল সম্পর্কিত কয়েকটি রাশি নিয়ে আলোচনা করছিলাম। কয়েকটি রাশি নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, তার মধ্যে আমরা প্রথম রাশি আলোচনা করেছিলাম বল। ভেক্টর সম্পর্কিত যে কয়েকটি রাশি নিয়ে আলোচনা করছিলাম, ভেক্টর সম্পর্কিত যে কয়েকটি রাশি নিয়ে আলোচনা করবো বলছিলাম, তার মধ্যে প্রথম টপিক ছিল বল। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা টর্ক নিয়ে আলোচনা করব। টর্ক, দেখো তোমাদের সাথে টর্কের কোনো কি নেই, তেমন পরিচিতি নেই। টর্কটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা রাশি। এটা আমরা আজকে শুরু করতে যাব। দেখো, তোমরা দুই ধরনের গতিবিদ্যা পড়ছো, একটা হচ্ছে রৈখিক গতিবিদ্যা আর একটা হচ্ছে ঘূর্ণন গতিবিদ্যা। রৈখিক গতিবিদ্যার ক্ষেত্রে তোমরা জানো যে কোন স্থির বস্তুর উপর কিছু একটা প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হয়, আবার গতিশীল বস্তুর উপর যদি কোনো একটি কিছু প্রয়োগ করি সেই গতিশীল বস্তুটা কি হয়ে যায়, স্থির হয়ে যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এই গতিশীল বস্তুটা গতিশীল করার জন্য বা স্থির করার জন্য এবং স্থির বস্তুটাকে গতিশীল করার জন্য যে একটা কিছু প্রয়োগ করছিলাম রৈখিক গতিবিদ্যার ক্ষেত্রে, সেই একটা কিছুকে বলা হয় বল। এখন দেখো, আমি যদি রৈখিক গতিবিদ্যার পরিবর্তে ঘূর্ণন গতিবিদ্যার কথা চিন্তা করি, আমরা দেখি যে আমাদের মাথার উপর একটি পাখা ঘুরতেছে। এখানে পাখার মধ্যে তিনটি পাখা থাকে। একটি পাখার মধ্যে তিনটি কি থাকে, এরকম করে দেখো, এরকম করে তিনটি পাখা থাকে। একটি ফ্যানের মধ্যে তিনটি পাখা থাকে, এবং এই পাখাগুলি যখন ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন আমরা মনে করি যে ওই পাখাগুলির ব্যাসার্ধ বরাবর বা ওই যে তিনটি পাখার এই যে এখান থেকে একটু পর্যন্ত দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্র তৈরি করে সেই ক্ষেত্র বরাবর অসংখ্য পাখা বা নিরবিচ্ছিন্ন পাখা আছে বলে মনে করি। কিন্তু দেখা গেছে যে এই যে পাখাটা যখন ঘুরে সেখানে এক ধরনের বল কাজ হয় ঘূর্ণন সৃষ্টি করার জন্য। এই ঘূর্ণন সৃষ্টি করার জন্য যে বলটা কাজ করে সেটা এখানে রৈখিক বলবিদ্যায় যে বলটা কাজ করছিল সেই বলের পরিবর্তে ওখানে নতুন একটা টার্ন কাজ করে, সেই টার্নের নাম বলা হয় টর্ক। অর্থাৎ রৈখিক গতিবিদ্যার ক্ষেত্রে বল যে কাজ করে, ঘূর্ণন গতিবিদ্যার ক্ষেত্রে টর্ক একই ধরনের কাজ করে। রৈখিক গতিবিদ্যার ক্ষেত্রে বল যে ধরনের কাজ করে, ঘূর্ণন গতিবিদ্যার ক্ষেত্রে টর্ক একই ধরনের কাজ করে। তাহলে আমরা বলতে পারি টর্ক হচ্ছে এক ধরনের ঘূর্ণন বল, টর্ক হচ্ছে এক ধরনের কি বল, ঘূর্ণন বল। দেখো, টর্কের সংজ্ঞাটা আমরা এভাবে দেব: ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণায়মান কোন কণার ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর প্রযুক্ত বলে, আবার বলতেছি, ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর প্রযুক্ত বলে ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। আবার বলতেছি, আমি গত ক্লাসে আলোচনা করছিলাম ভেক্টর গুণন দুই ধরনের, ভেক্টরের গুণন দুই ধরনের, একটাকে বলা হয় স্কেলার গুণন আর একটাকে বলা হয় ভেক্টর গুণন। এই যে আমরা বলছিলাম যে দুইটি ভেক্টর আছে ডট গুণন যদি একটি
ডট গুণন যদি একটি কি হয় স্কেলার রাশি হয় তবে সেই ধরনের গুণনকে বলা হয় স্কেলার গুণন, এবং দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন বা দুটি ভেক্টর রাশির ক্রস গুণন যদি একটি ভেক্টর রাশি হয় তবে সেই ধরনের গুণনকে বলা হয় ভেক্টর গুণন। এখানে বলতেছে যে ঘূর্ণায়মান কোন একটি কণা, অর্থাৎ কোন একটি কণা ঘূর্ণায়মানরত অবস্থায় আছে, যে ব্যাসার্ধের কক্ষপথে কণাটি ঘূর্ণায়মানরত অবস্থায় আছে সেই ব্যাসার্ধ ভেক্টর এবং কণাটি ঘূর্ণন সৃষ্টি করার জন্য কণাটির উপর যে বল প্রয়োগ করা হয়েছিল সেই বলের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলকে বলা হয় টর্ক। টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। টর্ককে দেখো এরকম টাও দ্বারা প্রকাশ করা হয়, এটাকে টাও বলা হয়, টাও দ্বারা প্রকাশ করা হয়। আমরা জাস্ট এটা একটু বর্ণনা করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয় মনে করলাম এই যে উ একটা বিন্দু, এই উ বিন্দুটা দেখো উ একটা বিন্দু, এই উ বিন্দু হতে আর দূরত্বে, উ বিন্দু হতে আর দূরত্বে পি একটা বিন্দু রয়েছে, পি একটা বিন্দু রয়েছে। এই উ থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে মনে করলাম আর, উ থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে কি মনে করলাম আর মনে করলাম, বা উ থেকে পি বিন্দুর দূরত্ব আর মনে করলাম, বা উ থেকে পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর মনে করলাম আর। এই পি বিন্দুতে দেখো পি বিন্দুতে আর এর সাথে থিটা কোণে, আর এর সাথে কত ডিগ্রি কোণে? থিটা ডিগ্রি কোণে একটি বল প্রয়োগ করলাম, একটি বল প্রয়োগ করলাম। দেখো এই বলটা যখন প্রয়োগ করছি, দেখো এই আমি পি কিউ বরাবর যে বলটা প্রয়োগ করছি বা কিউ পি বরাবর যে বলটা প্রয়োগ করছি সেই বলটা ব্যাসার্ধ ভেক্টর আর এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোণটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ আমরা জানি যে দুইটি রেখা পরস্পর ছেদ করলে যে দুইটি বিপরীত কোণ উৎপন্ন হয় সেই বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এদেরকে বিপ্রতীপ কোণ বলা হয়। এদেরকে কি কোণ বলা হয়? বিপ্রতীপ কোণ বলা হয়। এখন দেখো উ বিন্দু থেকে, এই উ বিন্দু থেকে পি কিউ এর উপর একটি লম্ব টানবো, পি কিউ এর উপর একটি কি টানবো? লম্ব টানবো। পি কিউ এর উপর একটি কি টানবো? লম্ব টানবো। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। আবার দেখাচ্ছি এই যে কিউ পি বরাবর উপি ব্যাসার্ধের পি বিন্দুতে একটি বল প্রয়োগ করছি। এই বল প্রয়োগ করে এমন ভাবে প্রয়োগ করব যেন আর ব্যাসার্ধ ভেক্টর বা উপি ভেক্টরের সাথে বলটি থিটা কোণ উৎপন্ন করে। যদি থিটা কোণ উৎপন্ন করে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই থিটা কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। সুতরাং এটা যদি থিটা কোণ হয়, ও পি কিউ সমানও কি হবে? থিটা কোণ হবে। এখন আমি ও বিন্দু থেকে পি কিউ রেখার উপর একটি লম্ব রেখা টানলাম, পি কিউ রেখার উপর একটি কি রেখা টানলাম? লম্ব রেখা টানলাম। মনে রাখবা ও থেকে পি বিন্দু হচ্ছে, ও থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, এবং পি বিন্দুতে যে বলটা প্রয়োগ করছি সেই বলের মান হচ্ছে এফ। সেই বলের মান হচ্ছে কত? এফ। এখন দেখো আমি বলছিলাম যে ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়? টর্ক বলা হয়। ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের কি গুণফলকে টর্ক বলা হয়? ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে ও বিন্দু থেকে যে লম্বটা টানছি সেই লম্বটা যদি এন হয়, ও বিন্দু থেকে পি কিউ রেখার উপর যে লম্বটা টানছি সেই লম্বটাকে যদি আমি উ এন দ্বারা প্রকাশ করি, এই উ এন সমান একটা মান পাবো। উ এন সমান একটা কি পাবো? মান পাবো। দেখো উ এন সমান আমরা এই ত্রিভুজ থেকে কি পাবো? এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা দেখতেছি যে উ এন বাই উ পি সমান sin থিটা। কেমনে? আমরা জানি যে লম্ব বাই অতিভুজ সমান sin থিটা। লম্ব বাই অতিভুজ সমান কি? sin থিটা, বা উ এন সমান উ পি sin থিটা। উ পি sin থিটা। এখানে যেহেতু মান প্রকাশ করতেছি, দেখো আমার উ পি ভেক্টর সমান ছিল আর ভেক্টর। উ পি এর মান যখন অ্যাবসলিউট ভ্যালু অফ আর হয়ে যাবে তখন ভেক্টরটির মানও আর হয়ে যাবে। তখন আমরা উ এন সমান লিখতে পারি আর sin থিটা। উ এন সমান কি লিখতে পারি? আর sin থিটা লিখতে পারি। না বুঝলে কাইন্ডলি একটু বলার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা বলছিলাম যে বল সমান টর্ক সমান বল ইনটু ব্যাসার্ধ ভেক্টর। বল ইনটু কি ভেক্টর? ব্যাসার্ধ ভেক্টর। এখন দেখো এখানে যেহেতু টর্ক টাও হয়, আমরা টাও সমান লিখতে পারি বল ইনটু বলের দিকে ভেক্টর। বলের দিকে কার উপাংশ?
ব্যাসার্ধ ভেক্টরের উপাংশ, বলের দিকে কার উপাংশ? ব্যাসার্ধ ভেক্টরের উপাংশ। এই বলের দিকে ব্যাসার্ধ ভেক্টরের উপাংশ হচ্ছে UN, PN, UN। তাহলে দেখো এখানে বল প্রয়োগ করছিলাম কত? 1, এবং এই বলটা প্রয়োগ করার কারণে এই আরটা যদি এদিকে চলে আসে তাহলে আমরা লিখতে পারবো এই UN সমান, অর্থাৎ বলটার দূরত্ব, বিন্দু থেকে বলটার দূরত্ব পাইলাম কত? লম্ব r sin θ। কত পাইছি? r sin θ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F ইনটু r sin θ। F ইনটু কি sin θ? r sin θ। বা আমরা এটাকে এভাবে না বলে আরেকটু অন্যভাবে করার চেষ্টা করব। এখন আপাতত এটা দেখো, এটাতে একটু তোমাদের কষ্ট হবে বুঝতে। আমি এটার পরিবর্তে অন্য একটা নিয়মও দেখাবো। যেটা এখান থেকে আমরা লিখতে পারি F r sin θ। আমরা জানি যে a ক্রস b সমান ab sin θ, ab sin θ। a ক্রস b সমান কি? ab sin θ, বা a ক্রস b এপসিলন ভ্যালু অফ a ক্রস b সমান, যেটা এখানে a ক্রস b সমান ab sin θ এটা, এটাকে বলা হয় ভেক্টরের ভেক্টর গুণন। এপসিলন ভ্যালু অফ a ক্রস b সমান আমরা লিখতে পারি ab sin θ। এটা হচ্ছে দিকসহ গুণন, আর এটা হচ্ছে শুধুমাত্র মান। এখন দেখো এখানে f r sin θ আছে, f r কত আছে? sin θ আছে, f r sin θ। তাহলে আমি যদি এই ভেক্টরটা, এই থর্ডটা ছিল ভেক্টর রাশি, সুতরাং এই টাউটা যদি ভেক্টর রাশিটার মান হয় তাহলে টাউ সমান আমরা পাবো f r f ক্রস r, এপসিলন ভ্যালু অফ f ক্রস r। কেন এপসিলন ভ্যালু অফ f ক্রস r পাইলাম? কারণ এখানে আমরা দেখতেছি যে f r sin θ হচ্ছে f r sin θ হচ্ছে f ক্রস r এর মান। f r sin θ কিসের মান? f ক্রস r এর মান। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো এই যে আমি যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে তোমাদের হয়তো একটু কষ্ট হয়েছে বুঝতে। আমি সংজ্ঞাটা আবার একটু বলতেছি। দেখো দ্বিতীয়বার আমি একটু যেভাবে আলোচনা করতেছি, যেভাবে আমরা বলছিলাম যে কোন একটি ব্যাসার্ধ ভেক্টর এবং তার উপর প্রযুক্ত বলের ক্রস গুণফলকে বলা হয় টর্ক। আমরা মনে করা কোন একটি দরজা বরাবর, আমরা আমাদের বাড়িতে যে দরজাগুলি আছে সেই দরজাগুলি মনে করা ঠিক এরকম, এই প্রান্তটা আটকানো থাকে দেওয়ালের সাথে, এই প্রান্তটা আটকানো থাকলে আমরা এই প্রান্তে বল প্রয়োগ করে সামনে পিছনে এরকম ঘুরিয়ে দরজাটা খুলি বা বন্ধ করি। দেখো এখান থেকে এই যে বল প্রযুক্ত বিন্দু, এই জায়গা থেকে প্রযুক্ত বিন্দুর দূরত্ব হচ্ছে r। এখানে যে বলটা প্রয়োগ করছি সেই বলটা হচ্ছে f। যদি এই বল এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি θ হয় তাহলে আমরা লিখতে পারি টাউ সমান f r sin θ। টাউ সমান কি θ? f r sin θ। আমরা সহজ ভাষায় মনে রাখবো টাউ সমান f r sin θ। আবার টাউ সমান আমরা লিখতে পারি f ক্রস r। কারণ আমরা জানি যে টাউ সমান কেন f ক্রস r লিখলাম? কারণ আমরা জানি যে a ক্রস b সমান ab sin θ, a ক্রস b সমান ab sin θ। এখানে অবশ্যই একটা কি থাকবে? দিক θ থাকবে। সুতরাং আমরা বলতে পারি টাউ একটি ভেক্টর রাশি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাশি, তোমাদের হয়তো বুঝতে কষ্ট হয়েছে। পরবর্তীতে যখন আমরা ক্লাস শুরু করব তখন এটাকে আমরা আরো একটু বিস্তারিতভাবে তোমাদের সেটা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ প্রিয় তাহসিন, শ্রেয়া রয়, আরিফ ফয়সাল মাসুম, ওমর হোসেন শাহিন, তারপরে মনিরুল ইসলাম মুন্না, আমাদের অন্যরা যারা জয়েন করছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের বুঝতে তেমন কষ্ট হচ্ছে না। আমি আবার যদি বলতে যাই, এই টর্কটা তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, তোমরা এই গাণিতিক বিশ্লেষণটা আপাতত ইয়া করিও না। এই গাণিতিক বিশ্লেষণটা আমরা যখন নিউটনীয় বলবিদ্যায় কি করব, পড়াতে যাব, নিউটনীয় বলবিদ্যায় যখন ক্লাস করব তখন এই টর্কটা বিস্তারিতভাবে আলোচনা করব। শুধুমাত্র তোমরা এখন একটুকু জেনে রাখো, কোন একটি ব্যাসার্ধ ভেক্টরকে এর উপর যে বল প্রয়োগ করা হয় সেই প্রযুক্ত বল দিয়ে যদি কি করা হয়, ভেক্টর গুণন করা হয়, তবে তাদের ভেক্টর গুণনকে বা ক্রস গুণফলকে আমরা বলবো টর্ক। টর্ক সমান টাউ, টর্ক সমান টাউ, টাউ সমান আমরা লিখবো r ক্রস f। r ক্রস কে? f। r ক্রস কত? টাউ সমান r ক্রস f। এই r ক্রস f সমান আমরা এখানে যদি আমি a ক্রস b সমান ab sin θ বলি, a ক্রস b সমান ab sin θ বলি, দেখো এখানে অবশ্যই একটা ইচ্ছে থাকবে
কারণ ভেক্টর গুণনে একটা দিক থাকে। আমি যদি অ্যাবসলিউট ভ্যালু হিসাব করি তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ a ক্রস b সমান আমরা পাবো a b sin θ। এক্ষেত্রে শুধুমাত্র মান হিসাব করা হয়, এক্ষেত্রে শুধুমাত্র কি হিসাব করা হয়, মান হিসাব করা হয়। তাহলে দেখো এখানে টাও ভেক্টর সমান যদি এত হয়, আমি যদি টাও লিখি, টাও মানে শুধুমাত্র মান চলে আসতেছে, ভেক্টরটির মান চলে আসতেছে, তখন এখান থেকে আমরা পাবো r f sin θ বা f r sin θ, আর f sin θ বা কি θ, f r sin θ। আমরা দেখো এখানে এই মধ্যবর্তী কোণের উপর টাও এর মান নির্ণয় করবে। থিটা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে sin θ সমান কত হয়ে যাবে, sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান 0। যখন থিটা সমান 0 ডিগ্রি হয় তখন টাও সমান হয়ে যাবে 0। যখন থিটা সমান 90 ডিগ্রি হবে তখন টাও সমান হয়ে যাবে, দেখো এখান থেকে টাও সমান হয়ে যাবে f r sin 90 ডিগ্রি। তার মানে কত হয়ে যাবে, f r হয়ে যাবে। অর্থাৎ যখন ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তখন টর্ক সর্বোচ্চ, যখন ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি তখন টর্ক সর্বনিম্ন। এখন দেখো আমরা একটু কৌণিক ভরবেগে যাব। কৌণিক ভরবেগ এটা সিম্পল একটা জিনিস। দেখো কৌণিক ভরবেগ কি জিনিস, কৌণিক ভরবেগ তাই একটু দেখবা। দেখো কোন একটি বস্তু এভাবে ঘূর্ণনরত অবস্থায় আছে, কোন একটি বস্তু এভাবে কি রত অবস্থায় আছে, ঘূর্ণনরত অবস্থায় আছে, এভাবে ঘুরতেছে। এই বস্তুটা কেন্দ্র এত ও ab অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ab অক্ষকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে। দেখো এই বস্তুটা যে দূরত্ব বজায় রেখে ঘুরতেছে বা যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r। বস্তুটার ভর ছিল m। বস্তুটা যখন ঘুরে, কোন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তখন বস্তুটির ব্যাসার্ধের বা বৃত্তের স্পর্শক বরাবর একটি রৈখিক বল বেগ কাজ করে। বৃত্তের স্পর্শক বরাবর একটি কি কাজ করে, রৈখিক বেগ কাজ করে। যেমন দেখো যখন বস্তুটি এই অবস্থানে আছে তখন বস্তুটির বেগের দিক হচ্ছে এই বরাবর রৈখিক বেগ হচ্ছে v। আবার দেখো বস্তুটি যখন এখানে থাকে তখন তার রৈখিক বেগের দিক হবে এখানে এবং রৈখিক বেগ হবে কি v। দেখো আবার বলতেছি, কোন একটি m বরের বস্তু কোন একটি অক্ষকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের কক্ষপথে যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে, আর ব্যাসার্ধের কক্ষপথে যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তবে বস্তুটির রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। আমি এখানে লিখতেছি, কোন একটি বস্তু কোন একটি অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকলে তবে বস্তুটির রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফলকে কৌণিক ভরবেগ বলে। আবার বলতেছি, কোন একটি বস্তু কোন একটি অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় থাকলে তবে বস্তুটির রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফলকে কি বলা হয়, রৈখিক ভরবেগ বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, এই কৌণিক ভরবেগকে L দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, L দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো এই যে বস্তুটি যখন বস্তুটি যখন আর ব্যাসার্ধের কক্ষপথে v বেগে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন বস্তুটির রৈখিক ভরবেগ হবে p সমান mv। p সমান কত, mv। আমরা ভরবেগকে জানি, ভর ইনটু বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভর ইনটু বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার তাসমিন সুলতানা রিফা রোল 36, থ্যাংক ইউ স্যার। সাউন্ড ক্লিয়ার না? আমি তো চেষ্টা করতেছি অনেক বড় করে বলার জন্য, হয়তো নেট কানেকশনের কারণে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। তোমরা একটু চেষ্টা করো, আশা করি এতটা সাউন্ড সমস্যা হচ্ছে না, মনে হয় মোটামুটি ভালো হচ্ছে। দেখো আমরা মনে করছিলাম
এই যে এখানে m বরের বস্তুটা আর ব্যাসার্ধের কক্ষপথে v বেগ নিয়ে ঘুরতেছে, তখন বস্তুটির রৈখিক বেগ c সমান হবে স্মল m স্মল v। কারণ আমরা জানি যে রৈখিক ভরবেগ সমান ভর ইনটু বেগ। কোন বস্তুর রৈখিক ভরবেগকে বলা হয়, অর্থাৎ কোন বস্তুর রৈখিক ভরবেগ বলা হয় তাকে বস্তুটির ভর এবং বেগের গুণফলকে বলা হয় বস্তুটির রৈখিক ভরবেগ। তাহলে দেখো, এখন যদি রৈখিক ভরবেগ p হয় এবং ব্যাসার্ধ ভেক্টর r হয়, সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ L সমান আমরা লিখতে পারি r ক্রস pb। r ক্রস p, অর্থাৎ কৌণিক ভরবেগ L সমান r ভেক্টর ক্রস p ভেক্টর। তোমরা আপাতত একটু জেনে রাখো, পরবর্তীতে যখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব তখন তোমরা এটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। এখন আমরা কয়েকটি ভেক্টর সম্পর্কে আলোচনা করব। দেখো কয়েকটি ভেক্টর কি জিনিস। কয়েকটি ভেক্টর, আমার লেখাগুলি কি দেখা যাচ্ছে? আজকে লেখাগুলি দেখা যাচ্ছে? দেখা গেলে একটু কমেন্টে জানাও। লেখাগুলি দেখা যাচ্ছে? এখানে প্রচন্ড গরম, কোনো ফ্যান চলতেছে না, চতুর্দিকে বন্ধ, যার কারণে ঘেমে যাচ্ছি। বুঝে গেছে? গরম, প্রচুর গরম, সব দিক বন্ধ, কোনো দিকে বাতাস আসতেছে না। সাউন্ড যাতে সমস্যা না হয় সেজন্য ফ্যানগুলো অফ করে রাখা হয়েছে, এই জন্য আমি ঘেমে গেছি। লেখা দেখা যাচ্ছে? আমার লেখাগুলি কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু কমেন্টে জানাও লেখাগুলি দেখা যাচ্ছে কিনা, পড়া যাচ্ছে কিনা। দেখো, আমরা প্রথমে দেখব সীমাবদ্ধ ভেক্টর। একদম ইজি জিনিস। দেখো, একদম ইজি জিনিস সীমাবদ্ধ ভেক্টর। দেখো, আমরা মনে করো কোনো একটা কাজ শুরু করব বা দৌড় শুরু করব। যখন স্কুলে ক্রীড়া অনুষ্ঠান হয় বা কলেজে ক্রীড়া অনুষ্ঠান হয়, তখন দৌড় যখন শুরু করে 100 মিটার, 200 মিটার, 300 মিটার যখন দৌড় শুরু করে, তখন যেখান থেকে শুরু করবে সেখানে একটা নির্দিষ্ট সীমানা রাখা থাকে। অর্থাৎ সেখানে মানে একটু হাঁটু গেড়ে বসতে হয় একটা নির্দিষ্ট জায়গায়, এবং বাঁশি দেওয়ার সাথে সাথে তখন কি করে প্রত্যেকটি অ্যাথলেট দৌড় শুরু করে। দৌড় শুরু করে, তার মানে একটি নির্দিষ্ট অংশ থেকে, নির্দিষ্ট জায়গা থেকে দৌড়টা শুরু করতে হয়। এখনো কোনো একটি ভেক্টর যদি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আছে, এই বিন্দু থেকে শুরু করবে এরকম বলে। অর্থাৎ কোনো একটি ভেক্টরের পাদবিন্দু যদি বা আদিবিন্দু নির্দিষ্ট থাকে, কোনো একটি ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু যদি কি থাকে, নির্দিষ্ট থাকে, কোনো একটি ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু যদি নির্দিষ্ট থাকে, দেখো এ বিন্দু থেকে শুরু করছি, বি বিন্দুতে আসছি, অথবা সি বিন্দুতে, এই যে এই বিন্দু থেকে শুরু করছে, এদিকে যাব। দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, অথবা এই বিন্দু থেকে শুরু করছে, এদিকে যাব। দেখো, আমি নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কোন একটি ভেক্টরকে যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে মাস্ট বি শুরু করতে হয়, তখন সেই ভেক্টর গুলিকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। আবার বলতেছি, যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসাবে হিসাব করা হয়, সেই ক্ষেত্রে যে ভেক্টরগুলি তৈরি করবে, যে ভেক্টরগুলি সৃষ্টি হবে, সেই ভেক্টরগুলিকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এরপর আরেকটা আছে সমরেখ ভেক্টর। কাইন্ডলি একটু দেখবা প্লিজ। সমরেখ ভেক্টর, সমরেখ মানে হচ্ছে একই রেখা। সমরেখা মানে কি? একই রেখা। মনে করে একটি রাস্তা দিয়ে তোমরা 3 বন্ধু হেঁটে যাচ্ছ, ওই রাস্তাটা এতটা সংকীর্ণ ছিল যে, নেরু ছিল যে, একজন একজন করে হেঁটে যাচ্ছে। এখন দেখো, বন্ধুটা, অর্থাৎ মনে করো 3 জন বন্ধু, একটা এ, একটা বি, একটা সি। মনে করো রাস্তাটা ছিল এই বরাবর, একজন একজন হেঁটে যাবে। প্রথমে এ হাঁটা শুরু করছে, এরপরে পিছনে বি হাঁটা শুরু করে, এরপরে পিছনে সি হাঁটা শুরু করে। দেখো, একটি সরলরেখা বরাবর 3 জন ব্যক্তি সামনের দিকে কি যাচ্ছে, হেঁটে যাচ্ছে, বা একটি পথ বরাবর 3 জন ব্যক্তি হেঁটে যাচ্ছে। তার মানে যদি কোনো একটি সরলরেখা বরাবর এক বা একাধিক ভেক্টর ক্রিয়া করে, কোনো একটি সরলরেখা বরাবর এক বা একাধিক ভেক্টর ক্রিয়া করে, বা 2 বা ততোধিক ভেক্টর যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে, 2 বা ততোধিক ভেক্টর যদি পরস্পর সমান্তরালে একই দিকে ক্রিয়া করে। আবার বলতেছি, যদি একাধিক ভেক্টর একটি সরলরেখা বরাবর ক্রিয়া করে, বা 2 বা ততোধিক ভেক্টর পরস্পর সমান্তরালে একই দিকে ক্রিয়া করে, তখন সে সমস্ত ভেক্টরকে বলবো সমরেখ ভেক্টর। কি ভেক্টর? সমরেখ ভেক্টর। এখন আমরা বলবো স্বাধীন ভেক্টর। দেখো, স্বাধীন ভেক্টর
স্বাধীন ভেক্টর। দেখো আমরা কিছুক্ষণ আগে যখন সীমাবদ্ধ ভেক্টর করছিলাম তখন আমরা বলছিলাম যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট থাকে সেই ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। কিন্তু যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট থাকবে না, ইচ্ছে অনুযায়ী পাদবিন্দু নেওয়া যাবে। আমার যেখানে ইচ্ছে সেখান থেকে ভেক্টর শুরু করব। আমার মন চাইছে এখান থেকে শুরু করব, আমার মন চাইছে এখান থেকে শুরু করব, আমার মন চাইছে এখান থেকে শুরু করব, আমার মন চাইছে এখান থেকে শুরু করব। অর্থাৎ পাদবিন্দু যদি নির্দিষ্ট না হয়, পাদবিন্দু যদি ইচ্ছে মতো নেওয়া যায়, সেই সমস্ত ভেক্টরকে বলবো স্বাধীন ভেক্টর। এরপর আছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, দেখো সমতলীয় ভেক্টর কি জিনিস? আমরা একটি তল জানি, একটি তলের মধ্যে দুইটি মাত্রা থাকে, দৈর্ঘ্য অথবা প্রস্থ। মনে করলাম এটা একটি তল, এটা একটি কি তল। এই তলের মধ্যে অসংখ্য ভেক্টর সেট করলাম। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর, এটা এফ ভেক্টর। দেখো একটি তলের মধ্যে যদি অসংখ্য ভেক্টর অবস্থান করে তখন সবগুলি ভেক্টরকে একত্রে বলবো সমতলীয় ভেক্টর। আবার বলতেছি, কোন একটি তলের মধ্যে যদি অসংখ্য ভেক্টর অবস্থান করে তখন সবগুলি ভেক্টরকে একত্রে বলবো কি সমতলীয় ভেক্টর। এখন দেখবো আমরা বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। দেখো বিপ্রতীপ ভেক্টর ভেরি সিম্পল একটা ভেক্টর। দুইটি সমান্তরাল ভেক্টরের মধ্যে যদি একটির মান অপরটির বিপরীত হয়, দুইটি সমান্তরাল ভেক্টর, দেখো এটি একটি ভেক্টর, এই ভেক্টরটি এ বি ভেক্টর, এই ভেক্টরটি পি কিউ ভেক্টর। কাইন্ডলি একটু দেখবা, এটা এ বি ভেক্টর, এটা পি কিউ ভেক্টর। দেখো এই ভেক্টরটি হচ্ছে 3 একক। কয় একক? এই ভেক্টরটির মান হচ্ছে 3 একক, আর এই ভেক্টরটির মান হচ্ছে 1 একক। কয় একক? 1 একক। তার মানে আমরা দেখতেছি যে দুইটি সমান্তরাল ভেক্টর যদি একটি ভেক্টর আরেকটি ভেক্টরটির বিপরীত হয়, দেখো এটা এটা 3, এটা 3 ভাগের 1, এটা 3, এটা 3 ভাগের 1, অর্থাৎ এটা যত ছিল এইটার 3 ভাগের 1 ভাগ হচ্ছে পি কিউ। আবার বলতেছি পি কিউ ইকুয়াল 1/3 এবি। PQ equal 1/3 AB, অর্থাৎ দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে এবং একটি ভেক্টর যদি অন্য ভেক্টরের বিপরীত হয়, তখন সেই সকল ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলবো। এখানে PQ ভেক্টর এবং AB ভেক্টর পরস্পর বিপ্রতীপ ভেক্টর। আরেকটা ভেক্টর আছে দেখো ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর কাইন্ডলি একটু দেখবা প্লিজ। ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক মানে আমরা জানি নেগেটিভ। ঋণাত্মক মানে কি? নেগেটিভ। আসলে কি ভেক্টর ঋণাত্মক হয়? ভেক্টর কিন্তু ঋণাত্মক হচ্ছে না, দিক ভিন্ন হচ্ছে, অর্থাৎ পরস্পর যদি বিপরীত দিকে হয় তখন তাকে একটির আরেকটিকে ঋণাত্মক ভেক্টর বলবো। যেমন মনে করো দুইটি ভেক্টর সমজাতীয় ভেক্টর, দেখো দুইটি পরস্পরের বিপরীত দিকে দুইটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে, এই যে দেখো এই এ বি ভেক্টর যেদিকে যাচ্ছে, বি ভেক্টর ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে। দেখো এ বি বি এ, দেখো এটার মানও 5 একক, এটার মানও 5 একক, কিন্তু এরা পরস্পর বিপরীত দিকে। এটা উপরেরটার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, নিচেরটার দিক হচ্ছে বি থেকে এ এর দিকে। তার মানে আমরা বলতে পারি পরস্পর বিপরীত দিকে সমজাতীয় ভেক্টরের মান সমান হলে, পরস্পর বিপরীত দিকে সমান্তরালে অবস্থানকারী সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে ঋণাত্মক ভেক্টর বলবো। তাদেরকে একটির আরেকটি কি বলবো? ঋণাত্মক ভেক্টর বলবো। অর্থাৎ এ বি ভেক্টর ইকুয়াল, দেখো এ বি ভেক্টর ইকুয়াল, দেখো এই যে এই এ বি ভেক্টরকে যদি আমি পি ভেক্টর দ্বারা কল্পনা করি এবং এটাকে যদি কিউ ভেক্টর দ্বারা কল্পনা করি, তাহলে আমরা এখানে দেখতেছি যে পি ভেক্টর ইকুয়াল কিউ, কিন্তু পি ভেক্টরটি কিউ ভেক্টরের বিপরীত দিকে, পি ভেক্টরটি কিউ ভেক্টরের কোন দিকে? বিপরীত দিকে। তাই পি ভেক্টরকে বলবো কিউ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, কিউ ভেক্টরের কি ভেক্টর? ঋণাত্মক ভেক্টর। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভেক্টর নিয়ে আলোচনা করব। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ভেক্টর যেটাকে বলা হয় একক ভেক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবা।
দেখো আমি এখানে একটা ভেক্টর রাখতেছি, এই ভেক্টরের নাম দিলাম পি কিউ। এই পি কিউ ভেক্টরটি মনে করলাম 4 একক। কয় একক? 4 একক। পি কিউ ভেক্টরটির মান কত? 4 একক। পি কিউ ভেক্টরটির মান কত মনে করলাম? 4 একক মনে করলাম। দেখো একক ভেক্টর মানে হচ্ছে যে সমস্ত ভেক্টরের মান 1 একক সেই সমস্ত ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। আবার বলতেছি, যে সমস্ত ভেক্টরের মান 1 একক সেই সমস্ত ভেক্টরকে বলবো একক ভেক্টর। তাহলে দেখো এখানে এই ভেক্টরটা 4 একক, সুতরাং এই ভেক্টরটা যেহেতু 4টি সমান অংশে ভাগ করছি, এই ভেক্টরকে 4 একক ভেক্টর বলবো। বুঝে গেছে? একক ভেক্টরকে কোন একটি ভেক্টরের উপরে টুপি দিয়ে প্রকাশ করা হয়। যদি একক ভেক্টর i হয় তাহলে একক ভেক্টরকে i টুপি দিয়ে প্রকাশ করব। যদি একক ভেক্টর a হয় তাহলে a টুপি দিয়ে প্রকাশ করব। একক ভেক্টর i হলে i টুপি দিয়ে প্রকাশ করব, একক ভেক্টর a হলে a টুপি দিয়ে প্রকাশ করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এই সংজ্ঞাগুলি বইতে আছে। এই যে একক ভেক্টর, স্বাধীন ভেক্টর, সমান্তরাল ভেক্টর, সদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর সবগুলি সংজ্ঞা বইতে আছে। আমি যে সংজ্ঞাগুলি বলতেছি এই সংজ্ঞাগুলির সাথে যদি তোমার বই মিলিয়ে দেখো তাহলে ভালো হবে। আমি যদি এখানে বোর্ডে প্রত্যেকটা টপিকস লিখতে যাই অনেক বেশি সময়ের দরকার হবে, সেই সময়গুলিতে নাই। আমার ক্লাসের পরিমাণটা 50 মিনিট, তাই তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নিলে আমার মনে হয় বেটার হয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা দেখতেছি যে দেখো এখানে এই যে 4 একক ভেক্টরের মধ্যে একক ভেক্টরকে বলছিলাম যে সমস্ত ভেক্টরের মান 1 একক সে সকল ভেক্টরকে বলবো একক ভেক্টর। যে সকল ভেক্টরের মান 1 একক সে সকল ভেক্টরকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। এখন দেখো মনে করো এই অংশটাকে বললাম a টু p, এই অংশটাকে বললাম a টু p, এই অংশটাকে বললাম a টু p, এই অংশটাকে বললাম a টু p। অর্থাৎ এই টোটাল ভেক্টরটি হচ্ছে 4a টু p। 4 কত টু p? a টু p। তার মানে আমরা দেখতেছি যে p q ভেক্টর সমান 4a টু p বা 1s, কারণ আমি এই a টু p কে একক ভেক্টর হিসেবে চিহ্নিত করছি। এখানে 4টা একক ভেক্টর আছে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা অংশ আছে। 4টা অংশ যোগ করে টোটাল ভেক্টরটি প্রকাশ করতে। এখান থেকে আমরা a টু p সমান যদি বের করতে যাই তাহলে p q ভেক্টর বাই 4, অর্থাৎ আমরা লিখতে পারি কোন ভেক্টরের একক ভেক্টর সমান ভেক্টরটি ভেক্টর ভাগ ভেক্টরের মান। যেমন মনে করো তোমার পকেটে 500 টাকা আছে। তোমার পকেটে কয় টাকা আছে? 500 টাকা আছে। এখন দেখো তোমাকে বলছে যে তোমার পকেটে ওই 500 টাকার মধ্যে 20 টাকার নোট কয়টা আছে। তখন তুমি 20 টাকা দিয়ে 500 টাকাকে ভাগ করলে তাহলে তুমি খুঁজে পাবা 500 টাকার মধ্যে 20 টাকার নোট কয়টা হয়। বুঝে গেছে? এখানে একক ভেক্টর মানে হচ্ছে যে কোন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাবো তাকে বলা হয় একক ভেক্টর। অথবা একক ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা গুণ করলে টোটাল ভেক্টরটি পেয়ে যাব। আবার বলতেছি, কোন একটি ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাবো তাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টরকে কোন একটি প্রতীকের উপরে টুপি দিয়ে প্রকাশ করা হয়। যেমন i যদি একক ভেক্টর হয় তাহলে i কে টুপি দিয়ে প্রকাশ করতে হবে। যদি স্মল a একক ভেক্টর হয় স্মল a কে টুপি দিয়ে প্রকাশ করতে হবে। যদি a একক ভেক্টর হয় তাহলে এটার আসল একক ভেক্টর হবে a টুপি। তাহলে আমরা একক ভেক্টরের সংজ্ঞাটা আবার বলতে পারতেছি যে কোন একটি ভেক্টরকে তার সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাকে বলা হবে একক ভেক্টর। আবার দেখো ভেক্টর সমান, তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ভেক্টর সমান একক ভেক্টর গুণ ভেক্টরের মান। অর্থাৎ একক ভেক্টরকে যদি ভেক্টরের মান দ্বারা গুণ করি যে ভেক্টরটা বের করব বা যে ভেক্টরটা আমরা নিয়ে কাজ করব সেই ভেক্টরটা পাবো। আবার বলতেছি, কোন একটি ভেক্টরকে যদি ভেক্টরের মান দ্বারা গুণ করি তাহলে যে ভেক্টরটি নিয়ে আমরা কাজ করব সেই ভেক্টরটি পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন আশা করি একক ভেক্টর সম্পর্কে বুঝতে পারছেন। এখন আমরা লাস্ট একটা টপিক অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর, এরপর আজকের ক্লাস শেষ করে যাব। আমার পরে আরেকজন টিচার আসবেন ক্লাস করার জন্য। দেখো অবস্থান ভেক্টর আমরা কতগুলি প্রসঙ্গ কাঠামো চিনি। যেমন মনে করো আমরা দোকানে চাল কিনতে গেছি,
5 কেজি চাল কিনবো, দোকানদারকে বললাম যে আঙ্কেল ভাই চাচা আমাকে 5 কেজি চাল দেন। উনি কখনো একটা পলিথিনে ইচ্ছে মতো চাল ঢুকিয়ে তোমাকে বলবে না যে এখানে 5 কেজি চাল আছে ধরে নিয়ে যাও, এরকম কখনো বলবে না। তিনি কি করবেন, একটি পলিথিনে বা কোনো একটি প্যাকে 5 কেজি চাল ঢুকিয়ে একটি স্ট্যান্ডার্ড বা ওজন পরিমাপকের উপর তুলে দিয়ে, বর পরিমাপকের উপর তুলে দিয়ে সেটা দেখবে 5 কেজি আছে কিনা, তারপর তোমাকে 5 কেজি থাকলে প্যাকেটটা দিয়ে দেবে, না থাকলে ওখানে আরো কিছু ঢুকাই দেবে, আর যদি বেশি থাকে ওখান থেকে নিয়ে নেবে। এখন দেখো এই যে এরকম একটা স্ট্যান্ডার্ড বা নির্দেশক হচ্ছে এই প্রসঙ্গ কাঠামো। এটা একটি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোকে আমি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলতে পারি। এখানে দেখো 3টি মাত্রা আছে, এক্স ওয়াই জেড। আমি শুধুমাত্র দ্বিমাত্রিক হিসাব করলাম। এটা এক্স ওয়াই প্রসঙ্গ কাঠামো। এই এক্স ওয়াই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে উ। মনে করলাম এই এক্স ওয়াই তলে একটি বিন্দু পি রয়েছে, এই পি বিন্দুটা ও বিন্দু থেকে আর দূরত্ব অবস্থান করে। পি বিন্দুটা ও বিন্দুতে কি দূরত্ব অবস্থান করে? আর দূরত্ব অবস্থান করে। তাহলে কোন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, কোন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, কোন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, কোন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন ভেক্টরের অবস্থান, অন্য কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। সেটাকে কি বলা হয়? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। অবস্থান ভেক্টরকে কি বলা হয়? ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। বুঝে গেছে প্রিয় শিক্ষার্থী? আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিকস নিয়ে হাজির হব। আজকে যে টর্কটা বোঝানোর সময় একটু সমস্যা হয়েছে, এই টর্কটা আমরা পরবর্তী ক্লাসে আর একটু বিস্তারিত ইলাবোরেটলি আলোচনা করে দেব। চিন্তা করিও না, ইনশাআল্লাহ খুব ভালোভাবে ক্লাস করানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই যেগুলি পড়িয়েছি এগুলি বাসায় রিভাইজ দেবে, চেষ্টা করবে যাতে তোমাদের ওই যে পড়াগুলি প্রতিদিন কি করে না আদায় করে নেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটি ক্লাস হবে ইনশাল্লাহ আগামী শনিবার থেকে। আমরা আমাদের মধ্যে একটা ইন্টারনাল রুটিন দেবো। আমাদের এখন তো প্রায় 7টা করে ক্লাস আছে, তাই না? আমরা আগামীতে 7টা করে ক্লাস করব না, 5টা করে ক্লাস করব। এটা তোমাদের জন্য, যাতে অন্য কোনো ডিপার্টমেন্ট যাতে না জানে সেই ব্যাপারে তোমরা সেটা গোপন রাখবে। আমরা যারা সায়েন্সের সিনিয়র টিচাররা আছেন তাদের সাথে কথা বলে আমরা 5টা ক্লাসের একটি রুটিন তৈরি করতেছি এবং প্রতিদিনই এই 5টা ক্লাস হবে ইনশাল্লাহ। তো তোমরা দোয়া করবে। আর যারা আমার সাথে সংযুক্ত ছিলে, তোমরা তোমাদের সবাইকে ধন্যবাদ। মিস শ্রেয়ারাই বানান কোথায় ভুল হয়েছে আমি দেখতেছি না। ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর, আমি ওখানে বানান ভুল দেখতেছি না। যদি হয় তাহলে ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রই ভুল, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি, এখানে আরো বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য যে কারণ এখানে বিভিন্ন জনে দেখতেছি, যার কারণে একটু নার্ভাসনেসে ভুগতে হয়। আমি তো ক্লাস করতে করতে 200-300-250 পার করে ফেলছি। অনলাইন ক্লাস অলরেডি 250 পার হয়ে গেছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লার্ক বিডি, PLARC প্লার্ক বিডি। এই প্লার্ক বিডি চ্যানেলটিতে প্রায় 250টির উপরে ভিডিও রয়েছে। এখানে অনার্সের মনে হয় 20-50টার মতন আছে, বাকি সব ইন্টারমিডিয়েটের ক্লাস। তো তোমরা যদি এই প্লার্ক বিডি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তোমাদের জন্য উপকার হবে। এই অধ্যায়গুলি সব ওখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এই যে টর্ক নিয়ে যে আলোচনাটা করছি, যেটা তোমাদের বুঝতে কষ্ট হয়েছে, সেটা তোমরা আমার ওই যে ইউটিউব চ্যানেলের ভেক্টর অধ্যায়ের 3 নম্বর ক্লাসে এটা বিস্তারিত করে দেওয়া আছে, খুব সুন্দর করে সেটা আমি সেখানে ব্যাখ্যা করছি, তোমরা একবার দেখে নিও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে স্যার হিসাবে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম।